আমলযোগ্য আমলের অযোগ্য অপরাধ সন্দেহে। দুই হচ্ছে ঘর ভাঙার ষড়যন্ত্র নদী পাওয়া গেলে। তিন হচ্ছে সরকার গৃহীত অপরাধীকে। চার হচ্ছে চোরাই মাল পাওয়া গেলে। পাঁচে হচ্ছে পুলিশের কাছে বাধা দান করলে। ছয় প্রতিরক্ষা বাহিনীদের হাতে পলায়ন করলে। সাথে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি 565 উপধারা লঙ্ঘন করলে। আর আটে হচ্ছে আটাই একটা স্যার মানে 565, এলোমেলো। হ্যাঁ, সাথে বিদেশ। বিদেশ। হ্যাঁ, এটা এলোমেলো হচ্ছে স্যার। নয় হচ্ছে অনুরোধ পত্র পাওয়া গেলে। গ্রেপ্তারের জন্য অনুরোধ পাওয়া গেল। গ্রেপ্তারের জন্য অনুরোধ পাওয়া গেলে। সঠিক। একজন ধারা 55-56 বলেন। ধারা 55-1, ধারা 56-1। ধারা 55 গেল স্যার, এই 55 হলো বাবুকুড়া বস্ত্র ডাকাত প্রভৃতি গ্রেপ্তার। 55 বলছে, যদি যদি কোনো ব্যক্তি তার উপস্থিতি গোপন করিয়া কোন আমলযোগ্য অপরাধ করে বা তাকে আত্মগোপন রেখে আমলযোগ্য অপরাধ করে, যদি এটা প্রমাণ হয় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। প্রমাণ কি হওয়া আবশ্যক? অবশ্য না। প্রমাণ না হলে তো তারে গ্রেপ্তার করা যাবে না। পুলিশ অফিসার তো সন্দেহের বশবর্তী হয়েও যে কোনো ব্যক্তিকে বা অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। হ্যাঁ, পারেন না? পারেন। 55 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিজস্ব একটা ক্ষমতা আছে। নিজস্ব একটা ক্ষমতা দেওয়া আছে কাকে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। আর 54-1 ধারায় বলা আছে প্রত্যেকটা পুলিশ অফিসারের একটা নিজস্ব ক্ষমতা, 54-1 ধারায়। আর 55-1 ধারায় বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় বা তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে কিছু কিছু ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। 55-1 ক প্রথম বিষয়টি হলো, যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য নিজেকে আত্মগোপন করে রাখে বা নিজের পরিচয় লুকিয়ে রাখে, ঠিক আছে, তাহলে ওই অপরাধী ব্যক্তিকে বা ওই ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন, কোনো পরোয়ানা লাগবে না। দ্বিতীয় বিষয়টি হলো, থানা এলাকার ভিতরে যে ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নির্বাহ নাই, অথবা যে ব্যক্তি নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারে না। কি বিষয়ে? যে সে কিভাবে খায়, কিভাবে আয় রোজগার করে, কোথা থেকে টাকা পয়সা নিয়ে আসে, সে বাজারঘাট কিভাবে করে, কোথা থেকে টাকা পয়সা পায়, এই সম্পর্কে যদি সে নিজের সম্পর্কে যদি কোনো সন্তোষজনক জবাব দিতে না পারে, সে কি কাজ করে, কি চাকরি বাকরি করে বা কোনো কোম্পানিতে চাকরি করে কিনা, এই সম্পর্কে যদি তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে না পারেন, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। আর একটা বিষয় হলো অপরাধী, অভ্যাসগত অপরাধী, যাদের অভ্যাসই বিভিন্ন বিষয়ের অপরাধ করা, এই অভ্যাসগত অপরাধীদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন। আর এই অভ্যাসগত অপরাধীর নিকট থেকে যদি সদাচরণের মুচলেকা সম্পাদন করা হয়, তাহলে 110 ধারায় জামিনদার সহ ম্যাজিস্ট্রেট বা আদালত মুচলেকা সম্পাদনের জন্য কত বছর? সর্বোচ্চ 3 বছর, 3 বছরের অধিক হবে না এমন সময়ের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। আর 55 খর যে বিষয়টি, সে বিষয়টি হলো,
ধারা 109। ক এবং খর বিষয়টি হলো ধারা 109। 109 ধারায় যখন সকল ব্যক্তির নিকট থেকে খোদাচরণের মুসলেকা সম্পাদন করার জন্য বলা হয় বা নির্দেশ দেওয়া হয় বা আদেশ দেওয়া হয়, তখন অনধিক 1 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদনের আদেশ দেওয়া যেতে পারে। ধারা 106, 107 একজন বলেন। ধারা 106, ধারা 107 একজন বলেন। বলবো স্যার? বলেন। 106 আছে, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে কমপক্ষে 3 বছরের সদাচরণের শান্তিরক্ষা সদাচরণের মুচলেকা আদেশ নিতে পারে আদালত বিচার। 106। আর 107 আছে, দণ্ডিত ব্যক্তি ব্যতীত দণ্ডিত ব্যক্তি ব্যতীত আহ সাধারণ ব্যক্তির নিকট থেকে অনধিক 1 বছর সময়ের জন্য সদাচরণের মুচলেকা নিতে পারে। 106-এ 3 বছর, 107-এ 1 বছর। ধারা 127 থেকে ধারা 132 পর্যন্ত একজন বলেন। ধারা ধারা 127 বলছে, ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারের আদেশে সমাবেশ শতভঙ্গ হইবে। কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কোন থানা ভারপ্রাপ্ত অফিসার কোন বেআইনি সমাবেশ অথবা সর্বসাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ ঘটাইতে পারে এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন সমাজ প্রতি ছত্রভঙ্গ হইবার আদেশ দিতে পারেন, এবং অথবা উক্ত সমাজ আদেশ সদস্যের অনুরূপ ছত্রভঙ্গ হওয়া কর্তব্য হইবে। দণ্ড দণ্ড মানে এই ছত্রভঙ্গ না হয় তাহলে দণ্ডবিধি আইনের 145, 151 দ্বারা শাস্তি। এটা সর্বনিম্ন ওসি দিতে পারবে 127 ধারার। 27 ধারার পর যদি যে ছত্রভঙ্গ নয় 128 ধারা বলছে মানে বেসামরিক শক্তি প্রয়োগ করা যাবে। বেসামরিক শক্তি হচ্ছে সেনানৌ, বিমান, সৈনিক, নাবিক এর মানে এরা নহে এরূপ কোন পুরুষ ব্যক্তি সাহায্য দাবি করিতে পারিবে। প্রয়োজনের মধ্যে উপরোক্ত সমাবেশ ছত্রভঙ্গ করিবার উদ্দেশ্যে অথবা আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য যাহা উহাতে অংশগ্রহণ করিবে তাহাদিগকে গ্রেপ্তার বা আটক করিতে পারবেন। 129 ধারা বলছে সামরিক শক্তি প্রয়োগ। এরূপ কোন সমাজ যদি অন্য কোনো উপায় ছত্রভঙ্গ না হয় এবং জননিরাপত্তার জন্য আহ যদি উহা ছত্রভঙ্গ করা প্রয়োজন বলে বিবেচিত হয় তাহলে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা হইলে
পুলিশ কমিশনার সামরিক শক্তি দ্বারা উহা ছত্রভঙ্গ করিতে পারবে। এই বলছে যে ছত্রভঙ্গ করবার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক মানে আহত বাহিনীর অধিনায়কের কর্তব্য। একত্রিশ বছর জনসমাবেশ ছত্রভঙ্গ করিতে কমিশন প্রাপ্ত সামরিক শক্তি সামরিক অফিসারের ক্ষমতা। এরূপ কোন সমাবেশ ধারা যখন জননেতা দৃশ্যত বিপদগ্রস্ত, যখন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহিত যোগাযোগ মানে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ না করতে পারে, তখন সেনাবাহিনীর কোন কমিশন প্রাপ্ত অফিসার ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবে। 31 একটা 32 বলছে রক্ষা কবচ। জানি 132। সরকার অনুমোদিত অন্য কোনো ব্যক্তি। স্যার, বলেন 132 বলেন। কোন কোন ব্যক্তি 132 আওতাভুক্ত হবে বলেন? সরকার অনুমোদিত ব্যতীত কোন ব্যক্তির বিরুদ্ধে এই অধ্যায় অনুসারে কৃত বলিয়া কথিত কোন কার্যের জন্য কাকে বিরুদ্ধে ফৌজদারি আদালত মামলা করা যাইবে না। এই অধ্যায় অনুসারে সরল বিশ্বাসে কার্য পরিচালনাকারী কোন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। আলোচ্য 131 ধারা অনুসারে সরল বিশ্বাসে কার্য পরিচালনা কোন অফিসার। বর্ণিত 128 থেকে 130 ধারা অনুসারে কৃত তলব অনুযায়ী সরল বিশ্বাস কোন কার্য পরিচালনা ব্যক্তি এবং যে আদেশ তিনি মানিতে বাধ্য, এরকম আদেশ পালন করিতে গিয়া কৃত কোন কার্য পরিচালনাকারী কোন নিম্নপদস্থ অফিসার, সৈনিক, স্বেচ্ছাসেবক উক্ত কার্য দ্বারা কোন অপরাধ করেছে বলে বিবেচিত হইবে না। তবে শর্ত হলো সরকার অনুমোদিত ব্যক্তিকে বাংলাদেশ সকল সশস্ত্র বাহিনীর কোন অফিসার, সৈনিক, বৈমানিক বা নাগরিকের বিরুদ্ধে কোন ফৌজদারি আদালতে এর কোন মামলা দায়ের করা যাইবে না। যদি কোনো ব্যক্তি 132 ধারা নিরাপত্তা দাবি করেন তাহলে 4টি বিষয় পূরণ করতে হবে। কি কি? 4টি বিষয়ে দেখাতে হবে যে অতিরিক্ত বল প্রয়োগ করে নাই, আর আরেকটা মনে নেই স্যার। সমাবেশটি একটি বেআইনি সমাবেশ ছিল। ছত্রভঙ্গের আদেশ দেওয়া হয়েছিল, আদেশটি পালন করে নাই। শক্তি প্রয়োগ ভিন্ন অন্য কোনো উপায় ছিল না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নতুন পড়া ধারা 133, দশম অধ্যায়। নবম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। নবম অধ্যায় যেটা পড়লাম 127 ধারা থেকে 132 ধারা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আজকের পড়া হবে দশম অধ্যায়। আজকের পড়া দশম অধ্যায়, ধারা 133 হতে ধারা 143 পর্যন্ত। ধারা 143 পর্যন্ত। ধারা 133। ধারা 133-এ বলা হয়েছে উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ দেয়া যাবে। উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ দেয়া যাবে। এখন উপদ্রব বলতে কি বোঝায়, উপদ্রবটা আসলে কি, সেই জিনিসটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। উপদ্রব বলতে বোঝায় যা মানুষের মনে অশান্তি বা বিরক্তির সৃষ্টি করে। যা মানুষের মনে অশান্তি অথবা মানুষের বিরক্তিকর কার্য, যা মানুষের মনে বিরক্তির সৃষ্টি করে, এই সকল কার্যকলাপকেই উপদ্রব বা গণ উপদ্রব বলা হয়। অর্থাৎ যেটা উপদ্রব সেটাই গণ উপদ্রব। উপদ্রবকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো গণ উপদ্রব, অন্যটি ব্যক্তিগত উপদ্রব। গণ উপদ্রব বলতে বোঝায় সম্মিলিত অনেক ব্যক্তির সমস্যা, আর ব্যক্তিগত উপদ্রব বলতে বোঝায় একজন অথবা দুইজন ব্যক্তির মধ্যে সমস্যা। দেখা গেল একজন ব্যক্তি এমন একটা কাজ করলো যে কাজের দ্বারা অপর কোনো একজন ব্যক্তির সমস্যা হলো, সেটা হলো ব্যক্তিগত উপদ্রব।
আর যদি দেখা যায় একটা ব্যক্তি এমন কোনো কাজ করছে যার ফলে 10-15 জন বা 2-4-5-7 জন ব্যক্তির সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে, বা 2-4-5 জন ব্যক্তির বিরক্তিকর কোনো কিছু মনে হয়েছে, বা তাদের মনে কোনো অশান্তি বা ভয়ভীতির সৃষ্টি হয়েছে, এরূপ কোনো কার্যকলাপকে গণ উপদ্রব বা উপদ্রব বলা হয়। ধারা 133। এই উপদ্রব ঠেকানোর জন্য এই উপদ্রব ঠেকানোর জন্য বা এই উপদ্রব অপসারণ করার জন্য, নির্মূল করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যে আদেশ দেওয়া হয় সে আদেশকেই গণ উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ বলা হয়। ধারা 133। এখন কোথাও যদি গণ উপদ্রব হয়, ম্যাজিস্ট্রেট সেটা কিভাবে জানতে পারবেন? ম্যাজিস্ট্রেট যে আদেশটি দেবেন সেই আদেশটি ম্যাজিস্ট্রেট কিভাবে জানবেন? এখন ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে পুলিশ রিপোর্টের মাধ্যমে জানতে পারেন। পুলিশ রিপোর্টের মাধ্যমে কিভাবে জানবে? পুলিশ যদি এই গণ উপদ্রব সম্পর্কে জানতে পারেন অথবা বুঝতে পারেন, তাহলে একটি রিপোর্ট বা প্রতিবেদন তিনি আদালত বা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে পারেন। পুলিশ অফিসার যখন এই রিপোর্ট প্রেরণ করবেন, আদালত তখন এই রিপোর্টের মাধ্যমে বা প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পারবেন বা জানতে পারবেন যে কোথাও কোনো গণ উপদ্রবের সৃষ্টি হয়েছে। যখনই এই গণ উপদ্রবের সৃষ্টি হবে, তখনই এই গণ উপদ্রব অপসারণ করার জন্য, এই গণ উপদ্রব অপসারণ করানোর জন্য বা কমানোর জন্য, বা এই উপদ্রব ঠেকানোর জন্য বা দমানোর জন্য, বা এই উপদ্রব প্রতিরোধ করার জন্য ম্যাজিস্ট্রেট অপসারণ করার জন্য আদেশ দিতে পারেন। ধারা 133-1। এখন আমরা বুঝবো এই উপদ্রবটা কিভাবে কিভাবে হতে পারে। একজন ব্যক্তি সাধারণ জনগণের এই উপদ্রবটি বা বিরক্তিকর কার্যটি বা মনে ভয়ভীতির সৃষ্টি বা অশান্তির সৃষ্টি করতে পারেন কোন কোন কাজের মাধ্যমে, বা কোন কোন কাজ করলে এই গণ উপদ্রব হতে পারে। যদি কোনো ব্যক্তি জনসাধারণের চলাচলের পথ, রাস্তা, নদী বা খাল ব্যবহার করার যদি বিঘ্ন ঘটায়। এখন দেখা গেল গ্রামের আশেপাশে, আমাদের আমাদের গ্রামের আশেপাশে দেখা যায় যে অনেক নদী থাকে, রাস্তাঘাট থাকে, পথ থাকে, খাল বিল থাকে, যেখানে মানুষজন চলাচল করে বা গোসল করে। এই সকল গোসলের জায়গা বা চলাচলের জায়গা, নদীপথ, খালঘাট, বিল মিল যাই থাকুক না কেন, যদি কোনো ব্যক্তি সেই নদীপথ ব্যবহারে যদি বাধার সৃষ্টি করে, বা রাস্তাঘাট ব্যবহারে যদি কোনো ব্যক্তি বাধার সৃষ্টি করে, যে বাধার ফলে জনগণ বিরক্তি হয় বা জনগণের অশান্তি হয়, তাহলে এরূপ কার্যের দ্বারা গণ উপদ্রব হতে পারে। গণ উপদ্রব হতে পারে। আরেকটি বিষয় আমরা বলতে পারি, আমরা সাধারণত দেখি মাঠে ঘাটে, খেলার মাঠে ছেলেপেলে খেলাধুলা করে, বড়রা হাঁটা চলাফেরা করে, বা আরামায়েশের জন্য তারা অনেক সময় বিশ্রাম করে। এরূপ বিশ্রামের জায়গায় যদি কোনো ব্যক্তি নিজের ব্যবসার জন্য ব্যবসায় যে জিনিস ক্রয় বিক্রয় করা হয়, এরূপ কোনো জিনিস যদি ওই আরামায়েশের জায়গায় বা খেলাধুলার জায়গায় বা খেলাধুলার মাঠে অথবা জনসাধারণ যেখানে হাঁটা চলাফেরা করে সেই রাস্তায় যদি রাখে বা সেই মাঠে যদি রাখে, যদি বিরক্তির সৃষ্টি করে, তাহলে এটাও গণ উপদ্রবের সৃষ্টি হবে। ধারা 133-1। এছাড়াও যদি কোনো ব্যক্তি এমন কোনো ষাঁড় লালন পালন করে বা এমন কোনো পশু লালন পালন করে বা পালন করে যা পাগল হয়ে যায় বা মানুষের জন্য বিপজ্জনক হয়ে যায়। গ্রামে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের বাড়িতে এমন কোনো গরু ছাগল থাকে যা মানুষের মানুষের বিরক্তির সৃষ্টি করে। অথবা দেখা গেল এমন কোনো পশু আছে যা মানুষকে কামড় দিতে পারে, অর্থাৎ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, মানুষের বিপজ্জনক হতে পারে। এরূপ বিপজ্জনক কার্য অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত আদেশ দিতে পারেন এবং শর্ত সহ আদেশ দিতে পারেন। ধারা 133-1। গ্রামে অনেক সময় দেখা যায় বাড়ির আশেপাশে গাছ এমন ভাবে রাখা আছে যদি মানুষজন সেই রাস্তার ধারে চলাফেরা করার ক্ষেত্রে
গাছ যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি সাধন করতে পারে বা চলাচলের বাধা বিঘ্নের সৃষ্টি করতে পারে। অথবা দেখা গেল সাধারণ মানুষজন এমন ভাবে ঘর নির্মাণ করতেছে বা দালান কোঠা নির্মাণ করতেছে যা অরক্ষিত অবস্থায় আছে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অথবা দেখা গেল এমন ভাবে কূপ বা খাল বা পুকুর খনন করছে, এমন ভাবে পুকুর বা খাল খনন করছে বা কূপ খনন করছে যেখানে বেড়া দেওয়া হয় নাই। যদি বেড়া দেওয়া হতো তাহলে যে কোনো দুর্ঘটনা থেকে ছোট বাচ্চা বা বড় মানুষ বেঁচে যেতে পারতো। সেই ক্ষেত্রে যদি এই পুকুর খাল বা যদি বেড়া যদি না দেয় তাহলে সেখানে যে কোনো বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। এরূপ কার্যের দ্বারা যদি কোনো ব্যক্তি জনমনে বিরক্তি সৃষ্টি করে বা অশান্তিকর কোনো কার্যকলাপ করে তাহলে সেই কার্যকলাপ অপসারণ করার জন্য বা দমানোর জন্য বা প্রতিরোধ করার জন্য ম্যাজিস্ট্রেট 133-1 উপধারা অনুযায়ী শর্তসহ গণ উপদ্রব অপসারণের আদেশ দিতে পারেন। একশো একত্রিশের একশো একত্রিশে 133-1 ধারা 133-1। তার গণ উপদ্রব বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তির এমন কোনো কার্য দ্বারা মানুষের বা জনসাধারণের মনে অশান্তির সৃষ্টি হয়, ভয়ভীতির সৃষ্টি হয় বা বিরক্তিকর কোনো কিছুর সৃষ্টি হয় তাহলে সে কার্যকলাপকেই গণ উপদ্রব বলা হয়। ধারা 133-1। এখানে 133-এর যে মূল বিষয়টি হলো গণ উপদ্রব কি কি কাজের মাধ্যমে গণ উপদ্রব হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। এখানে গণ উপদ্রব হতে পারে যদি মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে সে রাস্তায় যদি বাধার সৃষ্টি করে, নদী পথে যদি বাধার সৃষ্টি করে বা খাল বিলে চলাচল করতে যদি বাধা দেয়, এসব কাজের দ্বারা গণ উপদ্রব হতে পারে। অথবা জনগণ যেখানে আরামায়েশ করে সেখানে যদি কোনো ব্যক্তি তার ব্যবসার মালপত্র যদি ফেলে রাখে তার সে কাজের দ্বারাও গণ উপদ্রব হতে পারে। অথবা কোনো ব্যক্তি এমন কোনো পশু লালন পালন করে যা মানুষকে কামড় দিতে পারে বা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। অথবা এমন কোনো ষাঁড় লালন পালন করলো যে ষাঁড় মানুষকে গুঁতা দিয়ে মেরে ফেলতে পারে। এরূপ কোনো কাজের দ্বারাও বিরক্তিকর সৃষ্টি হতে পারে বা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। অথবা এমন কোনো খাল খনন করছে, পুকুর খনন করছে বা কূপ খনন করছে যা বেড়া দিয়ে রাখে নাই, অথবা এমন ভাবে বাড়িঘর নির্মাণ করতেছে বা দালান কোঠা নির্মাণ করতেছে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে বা বিস্ফোরণ ঘটতে পারে। এরূপ কার্যের দ্বারাও মানুষের বিরক্তির সৃষ্টি হতে পারে বা ভয়ভীতির সৃষ্টি হতে পারে। এরূপ কার্যের দ্বারা গণ উপদ্রব সৃষ্টি হয়। এই গণ উপদ্রব অপসারণ করার জন্য ম্যাজিস্ট্রেট 133-1 উপধারা অনুযায়ী শর্ত সহ আদেশ দিতে পারেন। ধারা 133-1। ধারা 133-2। ম্যাজিস্ট্রেট এই ধারা অনুসারে কোনো ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি গণ উপদ্রব সৃষ্টি করে বা যে ব্যক্তি গণ উপদ্রব করে সেই ব্যক্তির বিরুদ্ধে যখন ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব অপসারণের জন্য আদেশ দেবেন, এই আদেশের বিরুদ্ধে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের এই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ধারা 133-2। ধারা 133-2। তো ধারা 133 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। এক কথায় একজন মানুষ এমন কোনো কাজ করে যা দ্বারা অপর কোনো ব্যক্তির ক্ষতির সম্ভাবনা থাকে বা মনে ভয়ভীতির সম্ভাবনা থাকে বা বিরক্তিকর কোনো কাজ হয়, যে কাজের দ্বারা গণ উপদ্রব সৃষ্টি হতে পারে। এই গণ উপদ্রব অবসানের জন্য ম্যাজিস্ট্রেট শর্ত সহ আদেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেট যখন এই শর্ত সহ গণ উপদ্রব অপসারণ করার জন্য আদেশ দেবেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সেই শর্ত পালন করার জন্য চেষ্টা করবেন। তখন তিনি কি করবেন? যদি পাগল কোনো ষাঁড় থাকে বা পাগল অন্য কোনো প্রাণী থাকে অথবা এমন কোনো প্রাণী তিনি লালন পালন করেন যা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে বা মানুষকে কামড়ে দিতে পারে, তাহলে তিনি কি করতে পারেন? যদি ষাঁড় হয় তাহলে তিনি জবাই করতে পারেন, যদি কুকুর হয় তাহলে তিনি মেরে ফেলতে পারেন। যেমন পুকুর খনন করে বা কূপ খনন করে সেই পুকুর বা কূপ তিনি বেড়া দিতে পারেন। অরক্ষিত অবস্থায় যদি তিনি কোনো মালপত্র রাখেন মানুষের আরামায়েশের জায়গায় বা ছেলেপেলের খেলাধুলার জায়গায়
সেখান থেকে তিনি মালামাল নির্দিষ্ট কোনো একটি জায়গায় নিয়ে যেতে পারেন। এই সকল কার্যের দ্বারাই তিনি আদেশটি পালন করতে পারেন। ধারা 133-1। ম্যাজিস্ট্রেট যখন 133-1 উপধারা অনুসারে যখন অপসারণের আদেশ দেবেন, এই আদেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ওই ব্যক্তি তো অবশ্য ক্ষতিগ্রস্ত নয়, ওই ব্যক্তি যে ব্যক্তির বিরুদ্ধে আদেশটি দেওয়া হবে সেই ব্যক্তি দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এখানে দেওয়ানি আদালত কেন হবে? এখানে আদালতটা দেওয়ানি আদালত কেন হবে? কারণ এটা প্রায় প্রায় জিনিসগুলাই সম্পত্তি সংক্রান্ত বেশিরভাগ জিনিসই দেওয়ানি আদালতে মামলা হয়ে থাকে। তাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে এরূপ আদেশ দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। ধারা 133-2। তাহলে ধারা 133 বুঝতে কোনো সমস্যা নাই। ধারা 134। ধারা 134। ধারা 134-এ বলা হয়েছে আদেশ জারি। 133 ধারায় ম্যাজিস্ট্রেট যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে আদেশ দেবেন সেই আদেশটি অবশ্যই জারি করতে হবে। জারি করা অর্থাৎ ওই ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে। ওই ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে। আদেশটি কিভাবে ওই ব্যক্তির কাছে পৌঁছানো যাবে বা কিভাবে পৌঁছানো সম্ভব? ধারা 134-1 সমন জারির ন্যায়। সমন জারির ন্যায়। সমন যেভাবে 68 ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক, 68 থেকে 73 ধারা মোতাবেক যেভাবে সমন জারি করা হয়েছে, ঠিক সমন জারির ন্যায় এই আদেশটি জারি করতে হবে। ধারা 134-1। ধারা 134-1। ধারা 134-2 সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয় তাহলে ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে 87 ধারা অনুযায়ী। 68 ধারা অনুযায়ী যদি সমন জারির ন্যায় জারি করা সম্ভব না হয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা অনুযায়ী হুলিয়ার মাধ্যমে বা ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে। ধারা 134-1 ও 2। তাহলে উপদ্রবের আদেশটি জারির পদ্ধতি। উপদ্রবের আদেশটি জারির পদ্ধতি কি? 134-1 ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট বা আদালত, একটা জিনিস মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট অথবা আদালত যখনই কোনো বিষয়ে কোনো আদেশ কোনো ব্যক্তির বিরুদ্ধে আদেশ দেবেন, সেটা যদি আদেশ হয় অবশ্যই সেই আদেশটি ওই ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে। ওই ব্যক্তির কাছে পৌঁছানোর পন্থায় একটি। প্রথম পন্থা হলো সমনের মাধ্যমে। দ্বিতীয় পন্থা হলো হুলিয়ার মাধ্যমে, বিজ্ঞাপিত করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে একটি নির্দিষ্ট সময় উল্লেখ করে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য বলতে হবে বা ওই ব্যক্তিকে যে আদেশ দেওয়া হবে সেই আদেশটি পালন করার জন্য বলতে হবে অথবা জানাইতে হবে। ধারা 134। যত ক্ষেত্রে আদেশ দেওয়া হবে প্রত্যেকটি ক্ষেত্রেই সমনের ন্যায় জারি করার কথা বলা হবে। ম্যাজিস্ট্রেট বা আদালত যত আদেশ দেবেন প্রায় সবগুলো আদেশই সমনের ন্যায় জারি করার কথা বলা আছে। ধারা 134। তাহলে ধারা 134-1 ধারায় বলা আছে সমন জারির ন্যায় জারি করতে হবে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 68 থেকে 73 ধারা অনুযায়ী সমন যেভাবে জারি করা হয় সেম সমন জারির ন্যায় জারি করতে হবে। 134-2 বলা হয়েছে যদি সমন জারির ন্যায় জারি করা সম্ভব না হয়, অর্থাৎ ওই ব্যক্তি যদি হারিয়ে যায়, পালিয়ে যায় বা কোনোভাবে যদি খুঁজে পাওয়া না যায়, অথবা ওই ব্যক্তির বাড়িতে যদি কোনো সাবালক পুরুষ না থাকে বা প্রকাশ্য স্থানে লটকেও যদি সমন জারি করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কি করতে হবে? 87 ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে জানানোর জন্য ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে। ধারা 134-2। তো ধারা 133-এ গণ উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন, আর ম্যাজিস্ট্রেট যে আদেশটি দেবেন সেই আদেশের বিরুদ্ধে কোনো দেওয়ানি আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। ধারা 133-1 ও 2। ধারা 134 ম্যাজিস্ট্রেট 133 ধারা অনুযায়ী
গণ উপদ্রব অপসারণের জন্য যে আদেশটি দেবেন সেই আদেশটি কিভাবে জারি করতে হবে, ধারা 134। এক ধারায় বলা আছে সমনের ন্যায় জারি করতে হবে, দুই ধারায় বলা আছে যদি সমনের ন্যায় জারি করা সম্ভব না হয় সেক্ষেত্রে ওই ব্যক্তিগত জানাইতে হবে, পৌঁছাইতে হবে আদেশটি। ওই ব্যক্তির নিকট যদি আদেশটি না পৌঁছায় তাহলে তিনি তো বুঝতে পারবেন না যে তার বিরুদ্ধে একটি আদেশ করা হয়েছে আদালতে। সে আদেশটি যদি না করা হয় তাহলে আদালত নিজস্বভাবে ওই গণ উপদ্রব অপসারণ করতে পারবেন। আদালত নিজস্বভাবে ওই গণ উপদ্রব অপসারণ করতে পারবেন, সেটা পরে আসবে। এখন ওই ব্যক্তিকে যদি সমনের মাধ্যমে জানানো সম্ভব না হয় তাহলে হুলিয়ার মাধ্যমে বিজ্ঞাপিত করে বা প্রজ্ঞাপন দিয়ে বা ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে, ধারা 134। এখন জারি করা শেষ, গণ উপদ্রবের আদেশ দেওয়া শেষ, পুলিশ অফিসার কর্তৃক অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক বা অন্য কোনো সরকারি কর্মচারী কর্তৃক এই গণ উপদ্রবের আদেশটি জারি করাও শেষ। এখন ওই ব্যক্তির কাছে আদেশটি গেল, এখন ওই ব্যক্তি কি করবেন, ধারা 135। ধারা 135, ধারা 135-এ এখন মনে করেন যে আদালত একটি আদেশ দিল, আদেশটি জারি করা হলো, যার আদেশটি ওই ব্যক্তির নিকট পৌঁছাইলো। এখন ওই ব্যক্তি কি করবেন, অবশ্যই আদেশটি পালন করবেন, অবশ্যই আদেশটি পালন করবেন। আর যদি মনে হয় যে না আদেশটি আমার পছন্দ হলো না, আদেশের বিরুদ্ধে আমার কোনো কথা আছে, আদেশের বিরুদ্ধে আমার কোনো কথা আছে, তাহলে তিনি কি করবেন, যে আদালত আদেশটি ইস্যু করছেন, যে আদালত গণ উপদ্রবের অপসারণের জন্য আদেশটি দিচ্ছেন সেই আদালতে তিনি হাজির হবেন, ধারা 135। ধারা 135, তাহলে ধারা 135-এ বলা হয়েছে ওই ব্যক্তি আদেশ পালন করবে অথবা কারণ দর্শাবে, অথবা কারণ দর্শাবে। ধারা 135, যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছে, ধারা 135-এর ক, তিনি আদেশটি সঠিকভাবে পালন করবেন, তিনি আদেশটি সঠিকভাবে পালন করবেন। আদেশ পাওয়ার পর ওই ব্যক্তি যদি মনে করেন যে আসলে আমি যে কাজটা করছি সেটা জনগণের বিরক্তিকর একটা কাজ হয়েছে, জনগণের বিরক্তিকর একটা কাজ হয়েছে, অথবা জনগণের বিপদ ঘটতে পারে, জনগণের বা জনমনে অশান্তির সৃষ্টি হইতে পারে, আমি এই কাজটি করছি, কাজটি সঠিক করি নাই, আদালত বা ম্যাজিস্ট্রেট আমাকে যে আদেশটি দিছে আমি সুন্দরভাবে আদেশটি পালন করলাম। কি করলাম, পুকুর বা কুয়ায় আমি বেড়া দিলাম, গরু ছাগল যা আছে আমি জবাই করলাম, অথবা অন্য কোনো প্রাণী যদি হয় তাহলে মেরে ফেললাম, অথবা যদি কোনো দালান করি বা বিল্ডিং করি তাহলে আমি সুন্দরভাবে সংরক্ষণের মাধ্যমে বা সংরক্ষিত যেভাবে করা যায় আমি সেভাবে সংরক্ষণের চেষ্টা করব, অথবা অন্য কোনো উপায় যদি অন্য কোনো কাজ করা হয় তাহলে সে কাজটি যথাযথভাবে করার জন্য তিনি চেষ্টা করবেন, ধারা 135-এর ক। আর খতে বলা হয়েছে আদেশটি তিনি পাইছেন কিন্তু এখন তিনি মনে হইতেছে যে না আদেশটি যে দিছে আদালত বা ম্যাজিস্ট্রেট বুঝতে পারে নাই বা তারা জিনিসটা দেখে নাই, তাদের দেখা উচিত ছিল, আসলে আমি যে কাজটা করছি আমার কাছে মনে হইতেছে না যে এটা কোনো অপরাধমূলক কাজ করছি বা জনগণের বিরক্তিকর কোনো কাজ করছি। তাহলে তিনি কি করবেন, আদালতে এসে আদেশ পালন না করার কারণ দেখাবেন বা কারণ দর্শাবেন। তিনি আদালতে যা বলবেন যে আমি যে মালামাল রাখছি সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখছি, তাতে জনগণের কোনো ক্ষতি হয় নাই বা কোনো বিরক্তিকর কোনো কাজও হয় নাই, এই সকল বিষয় তিনি যে যে বিষয় যা কিছু বলতে পারেন আদালতে এসে তিনি ওই আদেশের বিরুদ্ধে কারণ দর্শাবেন বা কারণ দেখাবেন, ধারা 135। তাহলে ধারা 133-এ বলা হয়েছে গণ উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দেবেন, ধারা 133-এর 1। 133-এর 2-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যে আদেশটি দেবেন সেই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ দেওয়ানি আদালতে যদি উপস্থিত হয়ে আদালতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আদালতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ আদালত যে আদেশটি দিছে তিনি জেনে শুনে বুঝাই আদেশটি দিয়েছেন, না বুঝায় আদালত বা ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেয় না, ধারা 133-এর 1 ও 2। ধারা 133, ধারা 134, যে আদেশটি ম্যাজিস্ট্রেট দিচ্ছেন সে আদেশটি এখন জারি করতে হবে। কিভাবে জারি করতে হবে, 134-এর 1 সমনের ন্যায় জারি করতে হবে। 134-এর 2, যদি সমনের ন্যায় জারি করা সম্ভব না হয় তাহলে তো ওই আদেশ নিয়ে বসে থাকা যাবে না, আদেশটি ওই ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে। দ্বিতীয় পন্থা কি, ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে, ঘোষণার মাধ্যমে
বিজ্ঞাপিত করে একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে জারি করতে হবে, ধারা 134। এখন ম্যাজিস্ট্রেট আদেশ দিল, পুলিশ অফিসার আদেশটি জারি করলো, জারি করার পর এখন ওই ব্যক্তির কার্যাদি, ওই ব্যক্তি কি কি করবেন বা তিনি কি দায়িত্ব পালন করবেন, এখন তার কাজ 135-এর ক, তিনি আদেশটি সঠিকভাবে পালন করবেন। আদেশে যে বিষয়ের কথা উল্লেখ আছে যে আপনি যে মালামাল রাখছেন সে মালামাল সঠিক স্থানে রাখেন বা নির্দিষ্ট একটি স্থানে রাখেন যেখানে জনগণের কোনো অশান্তির সৃষ্টি হবে না বা বিরক্তিকর কার্যও হবে না, অবশ্যই তিনি এই আদেশটি পালন করবেন। খতে বলা হয়েছে আদালতে তিনি যদি আদেশটি পালন না করেন তাহলে আদালতে এসে ওই আদেশ পালন না করার জন্য কারণ দর্শাবেন বা কারণ দেখাবেন তিনি কি কারণে আদেশটি পালন করেন নাই, ধারা 135। ধারা 135। তাহলে আদালতে যদি ওই ব্যক্তি যদি আদেশ পালন করেন তাহলে কাজ সেখানেই শেষ। 135-এর কতে বলা হয়েছে ওই ব্যক্তি যদি আদেশ পালন করেন তাহলে কাজ সেখানেই শেষ। আর 135-এর হতে বলা হয়েছে যদি তিনি আদেশ পালন না করে আদালতে হাজির হন বা আদেশের বিরুদ্ধে যদি কারণ দেখান তিনি কি কারণে আদেশটি পালন করেন নাই, তাহলে কাজটি আরো লম্বা হবে। লম্বা কিরূপ হবে, ওই ব্যক্তি যে আদেশটি পালন করে নাই যে কারণটা তিনি দেখাবেন সেই কারণটার পরবর্তী আবার কার্যকলাপ আছে, ধারা 136। ধারা 136, ওই ব্যক্তি আদেশ পালন না করার কারণ দর্শাইলে তার ফল, ধারা 136। যদি উক্ত ব্যক্তি যদি আদেশ পালন না করে বা কারণ না দর্শায় তাহলে তিনি দণ্ডবিধি 188 ধারায় অপরাধী হবেন এবং আদেশটি স্থায়ী করা হবে, আদেশটি স্থায়ী করা হবে, ধারা 136। তাহলে আদেশটি যে দেওয়া হয়েছে ওই আদেশটি জারি করা হয়েছে এবং আদেশটি 135 ধারা অনুযায়ী তিনি পালন করেন নাই, আদেশটি পালন করেন নাই অথবা আদেশের বিরুদ্ধে তিনি কারণ দর্শান নাই, অর্থাৎ যে ব্যক্তিকে দেওয়া হয়েছে তিনি বোবার মতো বসে আছেন, তিনি আদালতের আদেশ পালনও করেন নাই, আদেশের বিরুদ্ধে তো কোনো কারণ দর্শান নাই। তখন আদালত কি করবেন, আদালত তো ওই বিষয়টি নিয়ে বসে থাকবেন না, আদালত পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে পরবর্তী ধাপটা কি, ওই ব্যক্তি যদি আদেশ পালন না করে অথবা আদালতে যদি ওই আদেশের বিরুদ্ধে যদি কারণ না দর্শান বা কারণ না দেখান তাহলে আদালত ওই আদেশটি স্থায়ী করবেন এবং যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছিল তিনি যদি আদেশটি পালন না করেন তাহলে দণ্ডবিধির 188 ধারায় অপরাধী হবেন, ধারা 136। ধারা 136। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু একটার পর একটা সংশ্লিষ্ট। কিরূপ সংশ্লিষ্ট, 133 ধারায় আদেশ দেওয়া হলো, 134 ধারায় আদেশটি জারি করা হলো, 135 ধারায় বলা ছিল লোকটি বা ওই ব্যক্তিটি আদেশ পালন করবেন অথবা আদালতে হাজির হয়ে আদেশ পালন না করার জন্য কারণ দেখাবেন। 136 ধারায় বলা হয়েছে ওই ব্যক্তি আদেশও পালন করলো না, আদালতে হাজিরও হইল না অথবা আদালতে কারণও দর্শালো না, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আদেশ লঙ্ঘন করলো, ম্যাজিস্ট্রেট বা আদালত যে আদেশটি দিছে তিনি সেই আদেশটি ভায়োলেট করছেন অর্থাৎ লঙ্ঘন করছেন। এখন আদালতের আদেশ তো আর লঙ্ঘন করা যাবে না, আদালতের আদেশ লঙ্ঘন করা যাবে না, কারণ আদালতকে সম্মান দেখাইতে হবে। আদালতকে সম্মান দেখানোর স্বার্থে ওই ব্যক্তি আদালতে হাজির হইতে পারত, কিন্তু যখন হাজির হয় নাই তখন আদালত যে আদেশটি দিছে সেই আদেশটি স্থায়ী করতে হবে। স্থায়ী করতে হবে কত ধারায়, 136 ধারায় আদেশটি স্থায়ী করতে হবে এবং ওই ব্যক্তি দণ্ডবিধির 188 ধারা অনুযায়ী অপরাধী হবেন, ধারা 136। ধারা 136। এখন আদেশটি স্থায়ী করা হয়েছে ধারা 136-এ। আর ধারা 137-এ বলা হয়েছে যদি ওই ব্যক্তি কারণ দর্শানোর জন্য হাজির হন, অর্থাৎ 135-এর যে খর কথা বলা হয়েছে আদালতে এসে ওই ব্যক্তি আদেশের বিরুদ্ধে কারণ দর্শাবেন বা কারণ দেখাবেন। এখন 137 দ্বারা দেখা গেল ওই ব্যক্তি আদালতে হাজির হয়েছে, ওই ব্যক্তি আদালতে কারণ দর্শানোর জন্য হাজির হয়েছে। এখন আদালতে যখন হাজির হয়েছে সেক্ষেত্রে আদালতের করণীয় কি, আদালতে যখন ওই ব্যক্তি হাজির হবে তখন আদালত কি করবেন বা আদালত কি পদ্ধতি অনুসরণ করবেন বা আদালত ওই লোকটিকে কি বোঝাবেন বা ওই লোকটি আদালতকে কি বোঝাবে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ধারা 137। ধারা 137-এর 1,
আদেশ অনুযায়ী ওই ব্যক্তি যদি আদালতে হাজির হয় তাহলে সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাক্ষ্য গ্রহণ করতে হবে। কোন বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে হবে? ওই গণ উপদ্রবের ওই বিষয়টির উপর আদালত সাক্ষ্য গ্রহণ করবেন। ধারা 137-1, ধারা 137-1, 137-2 বলা হয়েছে, সাক্ষ্য গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন আদেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত নয়, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে আদেশটি দিছে সে আদেশটি আসলে সঠিক হয় নাই, আদেশটি ওই ব্যক্তির বিরুদ্ধে সঠিক হয় নাই, তাহলে ম্যাজিস্ট্রেট কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না, ম্যাজিস্ট্রেট বা আদালত কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। ধারা 137-2। 137-3 বলা হয়েছে, এখন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণের পর যদি মনে করেন যে না, আদেশটি আসলেই যথাযথ ও যুক্তিসঙ্গত, অর্থাৎ আদেশের পক্ষে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, তাহলে আদেশটি পুনরায় স্থায়ী করতে হবে। ধারা 136-এও আদেশ স্থায়ী করা হয়েছে, ধারা 137-3-এও আদেশটি পুনরায় স্থায়ী করা হবে। ধারা 137। ধারা 133 থেকে ধারা 137 বুঝতে কারো কোনো সমস্যা আছে? তাহলে 137টা আবার বলেন একটু। 137-এর বিষয় হলো, ওই যে 135 ধারায় বলা হয়েছিল দুইটা বিষয়। আদেশটি যখন ওই ব্যক্তির কাছে পৌঁছাবে তখন ওই ব্যক্তি কি করবেন? মনে করেন যে এনামুল ভাই আপনার কাছে আদালত একটা আদেশ দিল, আদেশটি আপনি কি করবেন? অবশ্যই আদেশটি পালন করবেন। না হলে আদেশের বিরুদ্ধে আপনি কারণ দর্শাবেন না, আদালত যে আদেশটি দিয়েছে আদালতের আদেশটি আমার ভালো লাগলো না, আমি আদালতে হাজির হব এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমি ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন বিষয়ে কথা বলবো। এই দুইটা বিষয়। এখন আপনি 136 ধারায় বলা হয়েছে আপনি আদেশটি পালনও করলেন না, আদেশটি আপনি আদেশের বিরুদ্ধে আপনি কারণও দর্শালেন না, সেক্ষেত্রে আপনি কি করলেন? আদালত, বিজ্ঞ আদালতের আপনি আদেশ অমান্য করলেন, সেক্ষেত্রে আপনি কি হবেন? অটো অপরাধী হবেন। ধারা দণ্ডবিধির 188। আর 137 ধারায় বলা আছে আপনি কি করলেন? আদেশ পালন করলেন না, পালন না করে আদালতে হাজির হয়ে আদেশের বিরুদ্ধে কারণ দর্শালেন। এখন আপনি যখন আদালতে হাজির হবেন তখন আদালত কি করবে? আদালতের করণীয় কি? আদালতের করণীয় কি? 137-1 ধারায় বলা আছে ওই বিষয়টি সম্পর্কে আদালত সাক্ষ্য গ্রহণ করবেন, আদালত ওই বিষয়টি সাক্ষ্য গ্রহণ করবেন। ধারা 137-1। এখন আদালত সাক্ষ্য গ্রহণ করলে কি হবে? দুইটি বিষয় হবে, হয় অপরাধটি প্রমাণিত হবে অথবা অপরাধটি প্রমাণিত হবে না, মিথ্যা হবে, আদেশটি যুক্তিসঙ্গত হবে না। হয় আদেশটি যুক্তিসঙ্গত হবে নতুবা আদেশটি যুক্তিসঙ্গত হবে না। 137-2 বলা হয়েছে, সাক্ষ্য গ্রহণের পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে আসলেই অভিযোগটি বা আদেশটি, যে আদেশটি দেওয়া হয়েছে সে আদেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত নয়, তাহলে ম্যাজিস্ট্রেট আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। এখন সাক্ষ্য গ্রহণের পর ওই অপরাধের বিষয়ে বা ওই গণ উপদ্রবের বিষয়ে সাক্ষ্য গ্রহণের পর ম্যাজিস্ট্রেট মনে করতেছেন যে না, আসলে কোনো গণ উপদ্রবের সৃষ্টি হয় নাই, যেখানে গণ উপদ্রবের সৃষ্টি হয় নাই সেখানে কোনো ব্যবস্থা নেওয়া যাবে? কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না। 187-র 137-2। আর 137-3 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট ওই গণউপদ্রবের বিষয়ে সাক্ষ্য গ্রহণ করছেন, সাক্ষ্য গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে না, আসলেই ওই ব্যক্তি গণউপদ্রবের সৃষ্টি করছেন, তাহলে ম্যাজিস্ট্রেট যে আদেশটি দিয়েছেন সে আদেশটি যথাযথ ও যুক্তিসঙ্গত হয়েছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই আদেশটি পুনরায় স্থায়ী করবেন। ধারা 137-3। এখানে পুরাই আদালতের করণীয় বা ম্যাজিস্ট্রেটের করণীয়। ধারা 137-3। বোঝা গেল না? কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার। ধারা 140, ধারা 140
140 ধারায় বলা হয়েছে যখন 136 ও 137-এর 3 ধারা অনুযায়ী আদেশটি স্থায়ী করা হবে বা ম্যাজিস্ট্রেট যখন আদেশটি স্থায়ী করবেন, আদেশটি স্থায়ী করার পর কি কার্য পদ্ধতি ম্যাজিস্ট্রেট বা আদালত পালন করবেন। কারণ ওই ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছিল, সে আদেশ পালন করেন নাই। এখন ম্যাজিস্ট্রেট ওই আদেশ স্থায়ী করে ফেলছেন 136 ধারায় ও 137-এর 3 উপধারায়। এখন যখন আদেশটি স্থায়ী করা হয়েছে, স্থায়ী করার পর ম্যাজিস্ট্রেট বা আদালত কি কার্য পদ্ধতি পালন করবেন। ধারা 140-1, আদেশটি স্থায়ী করা হলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে নোটিশ দিবেন এবং আদেশে বর্ণিত কাজ করার জন্য নির্দেশ দেবেন। তাহলে এখন কি করবেন, ম্যাজিস্ট্রেট পুনরায় ওই ব্যক্তিকে নোটিশ দেবেন এবং 133 ধারার যে আদেশটি ছিল সেই আদেশে উল্লেখিত যে কাজটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা পালন করার জন্য ওই ব্যক্তিকে নির্দেশ দিবেন বা নোটিশ দিবেন। ধারা 140-1। তাহলে 140-1 কি বলা হয়েছে, পুনরায় ওই ব্যক্তিকে নোটিশ দিয়ে আবার জানাইতে হবে যে আপনি আদেশে যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি আপনি যথাযথভাবে কাজটি করেন বা আদেশে বর্ণিত যে কাজের কথা বলা হয়েছে সে কাজটি করার জন্য আদালত নির্দেশ দেবেন। ধারা 140-1। ধারা 140-2, আদেশে বর্ণিত সময়ের মধ্যে যদি কাজটি সম্পন্ন না করেন, অর্থাৎ লোকটি যদি খারাপ টাইপের হয়, বদ টাইপের হয়, তাহলে তিনি কি করবেন, আদেশে যে সময়টি উল্লেখ থাকবে সেই সময়ের ভিতরে তিনি কাজটি সম্পন্ন করবেন না। ওই ব্যক্তি যদি কাজটি সম্পন্ন না করেন তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, ম্যাজিস্ট্রেট নিজেই ওই কাজটি সম্পন্ন করবেন। অর্থাৎ যদি পুকুর হয় বা খাল হয় তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই বেড়া দেওয়ার ব্যবস্থা করবেন, অথবা যদি গরু ছাগল বা অন্য কোনো পশু হয় তাহলে ম্যাজিস্ট্রেট তা জবাই করার জন্য ব্যবস্থা করবেন, অথবা যদি উপরে পড়া কোনো গাছ হয় তাহলে তা অপসারণ করার জন্য ম্যাজিস্ট্রেট ওই কাজটি সম্পন্ন করবেন। অথবা দেখা গেল দালান কোঠা নির্মাণ করতেছে বা অন্য কোনো কার্যকলাপ করতেছে, অথবা ওই ব্যক্তি যে গণ উপদ্রবের সৃষ্টি করছে সেই গণ উপদ্রব অপসারণ করার জন্য ম্যাজিস্ট্রেট নিজেই কাজটি সম্পন্ন করবেন। কিভাবে করবেন, তার অস্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে সেই ব্যয়ভার বহন করবেন। এখানে ম্যাজিস্ট্রেট কাজটি করবেন বলতে কি বোঝানো হয়েছে, ম্যাজিস্ট্রেট নিজের হাতে করবেন, ম্যাজিস্ট্রেট নিজের হাতে করবেন না। ম্যাজিস্ট্রেট 2-3 জন শ্রমিককে বা 2-3 জন ব্যক্তিকে ওই কাজটি করানোর জন্য আদেশ দেবেন এবং ওই 2-3 জন ব্যক্তির যে ব্যয়ভার হবে, অর্থাৎ তাদের যে শ্রমের যে মজুরি, দৈনিক 500 হোক বা 1000 হোক বা 3 জন মিলে যদি 3000 টাকা হয়, সেই টাকা ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি, অর্থাৎ যে ব্যক্তি গণ উপদ্রবের সৃষ্টি করছে সেই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে কি করবেন, বিক্রয় করবেন। বিক্রয় করে ওই 2 জন 4 জন বা 5 জন ব্যক্তির ব্যয়ভার ওই বিক্রয় লব্ধ টাকা হতে তিনি মেটাবেন। ধারা 140-2। ধারা 140-3, এখানে ম্যাজিস্ট্রেট যে কার্যকলাপ সম্পন্ন করবেন, অর্থাৎ ওই গণ উপদ্রব অপসারণ করবেন, ওই ব্যক্তির অর্থাৎ অপরাধী ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করবেন, বিক্রয় করবেন, এই যে ম্যাজিস্ট্রেট এই কার্যকলাপ করতেছে, এই কার্যকলাপের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। এখানে কে মামলা দায়ের করতে পারবেন না, অপরাধী ব্যক্তি। যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছিল সেই ব্যক্তি যদি আদেশ পালন করতো তাহলে কোনো ঝামেলাই ছিল না। এখন ওই ব্যক্তি আদেশ পালন না করার কারণে ম্যাজিস্ট্রেট নিজে আদেশ পালন করতেছেন, ম্যাজিস্ট্রেট নিজের আদেশটি নিজেই পালন করতেছেন 2-3 জন ব্যক্তির মাধ্যমে বা 2, 4, 5, 7 জন ব্যক্তির মাধ্যমে তিনি সেই কাজটি করতেছেন। কাজটি করার পর ব্যয়ভার ম্যাজিস্ট্রেট কি নিজের পকেট থেকে দেবেন না সরকারি সম্পত্তি থেকে দেবেন বা সরকারি কোষাগার থেকে দেবেন, কোনো জায়গায় থেকে দেবেন না। যে ব্যক্তি গণ উপদ্রবের সৃষ্টি করছে সেই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ম্যাজিস্ট্রেট ক্রয় করবেন, বিক্রয় করবেন, বিক্রয় লব্ধ টাকা ব্যয়ভার হিসেবে তিনি খরচ করবেন। ধারা 140-3। ধারা 140-3। ধারা 140-1 বলা হয়েছে আদেশটি যখন স্থায়ী করা হবে তখন ওই ব্যক্তিকে একটি নোটিশ দিতে হবে। কি বিষয়ে নোটিশ দিতে হবে, যে আপনাকে যে 133 ধারায় আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশে বর্ণিত কাজটি আপনি অতি দ্রুত সম্পন্ন করুন, অথবা আপনি যে গণ উপদ্রবের সৃষ্টি করছেন সেই গণ উপদ্রবটি আপনি অপসারণ করুন। ধারা 140-1। ধারা 140-2 বলা হয়েছে ওই ব্যক্তি যদি পুনরায় নোটিশ পাওয়ার পরেও আদেশে বর্ণিত কাজটি যদি সম্পূর্ণ না করেন,
অথবা যে গণ উপদ্রবের তিনি সৃষ্টি করছেন সেই গণ উপদ্রব যদি তিনি অপসারণ না করেন, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই ওই গণ উপদ্রবের আদেশটির বর্ণিত কাজটি করবেন। সেক্ষেত্রে কি করবেন? ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে তিনি নিলামে বিক্রয় করবেন এবং ওই কাজটি সম্পন্ন হইতে যে টাকা খরচ হয়েছে সেই টাকার ব্যয়ভার তিনি মেটাবেন। ধারা 140-এর 2। 140-এর 3-এ বলা হয়েছে 140 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যেসব কার্যকলাপ করবেন, অর্থাৎ ওই ব্যক্তির আদেশে বর্ণিত কাজটি করবেন, ওই ব্যক্তির সম্পত্তি ক্রয় করবেন, বিক্রয় করে দেবেন। এখন ম্যাজিস্ট্রেট যদি একজন মানুষের সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে দেয়, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন। সেই ক্ষেত্রে তিনি মামলা দায়ের করতে পারেন, কিন্তু এখানে 140 ধারায় বলা আছে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও বা ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, সেক্ষেত্রেও তিনি দেওয়ানি আদালতে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোনো বা উক্ত কাজের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না, তিনি মামলা দায়ের করতে পারবেন না। ধারা 140। তাহলে 133 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট গণউপদ্রব অপসারণের জন্য আদেশ দেবেন এবং এই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। কি করা যাবে না? কোনো প্রশ্ন করা যাবে না যে ম্যাজিস্ট্রেট এইরকম একটা আদেশ দিল, কেন দিল, এই আদেশটা দেওয়া ঠিক হয় নাই বা এই আদেশটি তিনি দিতে পারেন না, এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 134 ধারায় বলা হয়েছে ওই আদেশটি জারি করতে হবে। কিভাবে জারি করতে হবে? সমনের ন্যায়, অথবা সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয়, তাহলে বিজ্ঞাপিত পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বা প্রজ্ঞাপন দিয়ে একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে। 135 ধারায় বলা হয়েছে ওই ব্যক্তি আদেশটি পালন করবেন অথবা আদেশে বিরুদ্ধে তিনি আদালতে হাজির হয়ে কারণ দর্শাবেন বা কারণ দেখাবেন। ধারা 135। ধারা 136-এ বলা হয়েছে ওই ব্যক্তি আদেশ পালন করলেন না, তিনি আদেশের বিরুদ্ধে কারণ দর্শালেন না, অর্থাৎ তিনি বাটখারা টাইপের লোক হবে, অর্থাৎ বদ টাইপের লোক হবে। ঠিক আছে? গ্রামাঞ্চলে যে বলা হয় বদ টাইপের লোক, বজ্জাত টাইপের লোক, তাহলে এই টাইপের লোক হবেন যে আদালতের বা ম্যাজিস্ট্রেটের আদেশ তিনি পালনও করতেছেন না, আদেশের বিরুদ্ধে কোনো কারণও দর্শাইতেছেন না। সেই ক্ষেত্রে কি হবে? আদেশটি স্থায়ী করা হবে। এবং ওই ব্যক্তি যখন আদেশ পালন করবেন না আদালতের, তখন তিনি দণ্ডবিধির 188 ধারায় দণ্ডনীয় অপরাধী হবেন। ধারা 136। 137 ধারায় বলা হয়েছে এখন ওই ব্যক্তি আদেশ পালন করেন নাই কিন্তু কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয়েছেন, সেই ক্ষেত্রে আদালতের করণীয় কি বা আদালত কি কার্য পদ্ধতি পালন করবেন। ধারা 137-এর 1। একে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট ওই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। কোন বিষয়? গণ উপদ্রবের বিষয়। ওই উপদ্রবের বিষয়ে ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণ করবেন। 137-এর 1। 137-এর দিয়ে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যখন সাক্ষ্য গ্রহণ করবেন, সাক্ষ্য গ্রহণের পরে যদি ম্যাজিস্ট্রেট মনে হয় যে না, আদেশটি আসলে যুক্তিসঙ্গত বা যথাযথ হয় নাই, অর্থাৎ আদেশের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না, অথবা সামনের দিকে ম্যাজিস্ট্রেট আর অগ্রসর হবেন না। আর 3-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে না, ওই অপরাধের বিষয়ে বা গণ উপদ্রবের বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, তার মানে আমি যে আদেশটা দিলাম সেই আদেশটা যথাযথ ও যুক্তিসঙ্গত আদেশ দেওয়া হয়েছে, বা আমি আদেশটা যে দিছি সেই আদেশটা যুক্তিসঙ্গত, তাহলে আদেশটি পুনরায় স্থায়ী করা হবে। ধারা 137। আর ধারা 140-এ বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 136 ও 137-এর 3 উপধারা অনুযায়ী যখন আদেশটি স্থায়ী করা হবে, আদেশটি স্থায়ী করার পর কি কার্য পদ্ধতি ম্যাজিস্ট্রেট বা আদালত পালন করবেন। ধারা 140। একে বলা হয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে আদেশটি স্থায়ী করা হয়েছে সেই ব্যক্তিকে একটি নোটিশ দিয়ে জানাইতে হবে যে আপনার আদেশটি স্থায়ী করা হয়েছে, আমি যে আদেশটি দিলাম সেই আদেশটি সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর স্থায়ী করা হয়েছে। এবং 133 ধারায় যে আদেশটি ছিল, আদেশের আদেশের মধ্যে যে কাজটি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, আপনি সেই নির্দেশনা পালন করুন। ধারা 140-এর 1। 140-এর 2 বলা হয়েছে আদেশে বর্ণিত সময়ের মধ্যে, ওই যে প্রথমেই বললাম লোকটা যদি বাটখারা টাইপের হয় বা বজ্জাত টাইপের হয়, তিনি অবশ্যই কাজটি সম্পন্ন করবেন না। যখন তিনি নিজে সম্পন্ন করবেন না, অবশ্যই ম্যাজিস্ট্রেট নিজেই ওই কাজটি সম্পন্ন করবেন এবং ওই কাজটি করার ক্ষেত্রে যে ব্যয়ভার হবে সেই ব্যয়ভার তিনি ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি
স্থাবর সম্পত্তি নয়, অস্থাবর সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রয় করবেন এবং ওই কাজের ব্যয়ভার মেটাবেন। ধারা 140-2। 140-3 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট এখানে যে কাজটি করবেন। ম্যাজিস্ট্রেট এখানে কি করছেন? ম্যাজিস্ট্রেট নিজের কাজটি সম্পন্ন করছেন, অর্থাৎ গণউপদ্রব অপসারণ করছেন, সেই সাথে ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রয় করে দিচ্ছেন। ম্যাজিস্ট্রেট এই করছেন, এর বাইরে তো আর কোনো কাজ করেন নাই। এখানে যে কাজটি করেন না কেন, এই কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করতে পারবেন না যে ম্যাজিস্ট্রেট আমার কেন অস্থাবর সম্পত্তি প্রয়োগ করলো, তা আবার বিক্রয় করে দিল, বিক্রয় করে টাকা পয়সাও নিয়ে নিল। এই বিক্রয় করার বিরুদ্ধে বা এই ম্যাজিস্ট্রেটের এই কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ধারা 140-3। ধারা 143। ধারা 143। 143 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট গণউপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একবার গণউপদ্রব করেন তাহলে পুনরায় যেন গণউপদ্রব সৃষ্টি করতে না পারে, অথবা কোনো ব্যক্তি যদি গণউপদ্রব করেন সেই গণউপদ্রব যেন লম্বা সময় ধরে না চলে, সেই বিষয়ে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন বা গণউপদ্রব অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। ধারা 143। ধারা 143। জেলা ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির প্রতি গণউপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত না রাখার আদেশ দিতে পারেন। ধারা 143। তাহলে ধারা 133 হতে ধারা 143 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা হয়? স্যার বোঝা গেল, সমস্যা নাই। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। দুইশো 57 MCQ। বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা কতজন হবে? 4 জন, 2 জন, 5 বা ততোধিক, 3 জন? দুইশো 57 MCQ। বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা কতজন হবে? দ্রুত বলেন, দ্রুত দ্রুত। হবে না, হবে বলেন। পাঁচ বা ততোধিক ব্যক্তি। 5 বা ততোধিক। 258 MCQ। সমাবেশ বাস্তবায়ন হওয়ার আদেশ নিম্নে কোন ম্যাজিস্ট্রেট মৌখিক আদেশ দিতে পারে?
আমার কথা কি শোনা যায়? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ নিম্নের কোন ম্যাজিস্ট্রেট দিতে পারেন? স্পেশাল ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। 259। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ নিম্নের কোন পুলিশ অফিসার দিতে পারেন? এসআই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যে কোনো পুলিশ অফিসার, একটি নয়। থানার ভারপ্রাপ্ত অফিসার। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার মৌখিক আদেশ দিতে পারেন ধারা কত? 27। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার ক্ষেত্রে বেসামরিক শক্তি প্রয়োগ কত ধারা? 128। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে বেসামরিক শক্তি প্রয়োগে নিম্নের কোনটি সঠিক? পুরুষ ব্যক্তির সাহায্য দাবি করতে হবে, নাবিকের সাহায্য দাবি করতে হবে, সৈনিকের সাহায্য দাবি করতে হবে, একটিও নয়। পুলিশ ব্যক্তি সাহায্য দাবি করতে পারবে। পুলিশের কোন পদের অফিসার সামরিক শক্তি তলব করতে পারেন? পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, সবগুলো। পুলিশ কমিশনার। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা প্রয়োগ কত ধারা? ধারা 127, 128, 129, 131। 131। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে ক্ষতি সাধন করবেন, এই বিষয়টি কে লক্ষ্য করবেন? ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, দলের অধিনায়ক, সবগুলো। দলের অধিনায়ক। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পর রক্ষা কবচের ব্যবস্থা কত ধারা? 132। ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারার নিরাপত্তা দাবির ক্ষেত্রে কয়টি বিষয় প্রমাণ করতে হবে? 4টি। 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 এভাবে ইনশাল্লাহ হবে, এভাবে ইনশাল্লাহ সামনের দিকে আমরা চলে যাব। সবাই একটু মন দিয়ে পড়াশোনা করবেন। 1 ঘন্টা দৈনিক 1 ঘন্টা আমি বারবার লেখার চেষ্টা করবেন। যত লিখবেন তত ভুল হবে, তত সামনের দিকে এগোতে পারবেন, তত বেশি ভালো মনে থাকবে, বেশি ধরে রাখতে পারবেন। আপনি যদি 2 ঘন্টা পড়েন আর 1 ঘন্টা যদি লেখেন, তাহলে আপনার 2 ঘন্টা পড়ার চেয়ে 1 ঘন্টা লেখার ফলাফল বেশি পাবেন। সেই জন্য আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই পড়ার চেয়ে বেশি লেখার চেষ্টা করবেন। সেদিকে লেখাও ভালো হবে, লেখার মানও ভালো হবে, সব দিকে ইনশাল্লাহ উন্নতি হবে। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আবার সকালবেলা ইনশাল্লাহ ক্লাস হবে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 7টা 20। সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।